বন্ধুরা, আমার পেছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই বেহুলার বাসর ঘর। এখানেই মূলত সেই বেহুলা লক্ষিন্দরের বাসর করার কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হওয়ার কারণে সেই বাসর ঘর আর করা হয় নাই। তো এখন আপনাদের মাঝে সেই ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বগুড়ার মহাস্থানগড় থেকে এখন আমরা যাচ্ছি সেই বগুড়ার বিখ্যাত বেহুলার বাসরঘর বা গোকুল মেদের দিকে। সর্বপ্রথম আমরা মহাস্থানগড় থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ করে নিয়ে আমাদেরকে যেতে হবে মেয়ারবাজার নামক একটা স্থানে, বা আপনারা চাইলে বেহুলার বাসরঘর বললেই আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। তো আপনারা দামাদামি করে সেখানে পৌঁছে যেতে পারবেন। তো আমরা সেখানে চলে গেলাম। আমরা 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং টিকিটটা এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড, আমরা সেই সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে স্থাপনাটা, আমরা সেই স্থাপনাটার দিকে রওনা দেব। বন্ধুরা, এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডে মূলত এই গোকুল মেদের ইতিহাসটা লেখা আছে। চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ইতিহাসটা এখানে লেখা আছে। বন্ধুরা, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে মূলত বেহুলা লক্ষিন্দরের বাসর করা হয়েছিল। কেমন দেখতে এই জায়গাটা সেটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কি ছিল এটার ইতিহাস সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, বেহুলার বাসর ঘরের সামনে এরকম একটা বাগানের মতো করা হয়েছে, চারপাশে ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এইরকম একটা অবস্থা চারপাশে। তো বন্ধুরা, আমরা এখন সেই বাসর ঘরের উপরে উঠবো। তো বাম সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। আমরা এই যে চিকন একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখান দিয়ে সাবধানে উপরে উঠতে হবে। বন্ধুরা, আমরা প্রায় উপরে উঠে গিয়েছি। তো বন্ধুরা, এই যে বাসর ঘরে জায়গাটা এইরকম একটা অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে একটু যদি চারপাশে ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমার নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই মূলত সেই বাসর করা হয়েছিল বেহুলা লক্ষিন্দরের। তো এই জায়গাতেই সেই বাসর ঘরেই লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল পদ্মা দেবীর অভিশাপে। প্রাচীনকাল থেকেই বেহুলা লক্ষিন্দরের কাহিনী বাংলাদেশ ও ভারত এই দুই দেশে বেশ জনপ্রিয় একটা ঘটনা। প্রাচীন লোককথা বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে বাংলাদেশ ও ভারত অঞ্চলে বেশ কয়েকটি নাটক, সিনেমা, গান এবং যাত্রাপালা রচিত হয়েছে। আজকে আমরা জানব সেই কাহিনীর ইতিহাস। ইতিহাস খুঁজলে পাওয়া যায় প্রাচীন কাব্যগ্রন্থ মনসা মঙ্গল কাব্যে এই ঘটনাটির সর্বপ্রথম ইতিহাস উল্লেখ করা হয়। বেহুলা ছিলেন চাঁদ সওদাগরের সপ্তম পুত্র লক্ষিন্দরের স্ত্রী, আর চাঁদ সওদাগর ছিলেন একজন ধনী ব্যবসায়িক আর শিবের সবথেকে বড় পূজারী বা শিব ভক্ত, যে কিনা শিব ছাড়া আর কোনো দেবদেবীর পূজা করতেন না। অন্যদিকে মনসা ছিলেন সর্পদেবী বা সাপের দেবী। পৃথিবীতে কেউ তার পূজা করতেন না। তার বাবা শিবের কাছ থেকে আদেশ আছে যে তাকে কোনো শিব ভক্তর কাছ থেকে তাকে পূজা নিতে হবে, তাহলে মর্তে তার পূজা রূপে পূজা দিতে হবে। তিনি সিদ্ধান্ত নেন যে চাঁদ সওদাগরকে দিয়ে তার পূজা করাবেন। কিন্তু চাঁদ সওদাগর তো ছিলেন শিবের মহাভক্ত বা শিবের একনিষ্ঠ পূজারী। তিনি তার পূজা করতে অস্বীকার করেন। তার ফলে মনসা রাগান্বিত হয়ে তার 6 পুত্রকে মেরে ফেলেন। এক সময় জন্ম হয় লক্ষিন্দরের। তো লক্ষিন্দর বড় হয় এবং তারও বিয়ের সময় চলে আসে। মনসা দেবী চাঁদ সওদাগরকে আবারও বলেন যে তো যদি তিনি তার পূজা না করেন তাহলে লক্ষিন্দরের বিয়ের রাতেই সাপের দংশনে মৃত্যু হবে। তো অভিশাপের কথা মতো তাই হয়। লক্ষিন্দর বাসর রাতে মারা যায় এবং বেহুলা অনেক কষ্ট করে
দেবলোকে গিয়ে মনসা দেবীকে রাজি করিয়ে লক্ষিন্দরের প্রাণ ফেরায় এবং চাঁদ সওদাগরকে মনসা দেবীর পূজা করতে রাজি করায়। পূজা করার ফলে পৃথিবীতে সর্পদেবী মনসার পূজা পৃথিবীতে প্রচলিত হয় এবং এটাই ছিল সেই বেহুলা লক্ষিন্দরের কাহিনীর ছোট্ট একটা অংশ। তো আপনারা যদি এর পুরো কাহিনী জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও বানাবো। এই স্থাপনাটা মাটি থেকে প্রায় 40 ফুট উপরে অবস্থিত। তো এটা কিন্তু একসময় মাটি দিয়ে সম্পূর্ণটা ভরা ছিল। খনন কাজের ফলে এই স্থাপনাটা আবিষ্কৃত হয়। তো বন্ধুরা, গবেষকদের মতে এটা বেহুলার বাসরঘর নাকি গোকুল মিথ সেটা হয়তো বা আজও জানা সম্ভব হবে না।